বিসমিল্লাহির রহমানির রহিম। নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি সহনশীল হন। প্রত্যেক প্রশ্নের উত্তর একদিন না একদিন মিলবে, তবে সব প্রশ্নের উত্তরের বোঝা একসাথে কাঁধে তুলে নিলে জীবন ভারী হয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের পথ ভিন্ন। কারো পথ সহজ, কারো পথ দুর্গম। কেউ দৌড়ে এগিয়ে যায়, কেউ বা ধীরে হাঁটে। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না, কারণ তুলনা শুধু আনন্দ কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত সৃষ্টিকর্তারই পরিকল্পনার অংশ। তাই যা ঘটছে তার ভেতরে লুকোনো আছে একটা শিক্ষা কিংবা নতুন একটা সুযোগ। বিপদ এলেও ভয় পাবেন না, প্রত্যেক ঝড়েরই এক সময় থেমে যায়। তাই ভাঙাচোরা গড়ে তোলার শক্তি আপনার মধ্যে আছে। তাই ধৈর্য ধারণ করুন, বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার প্রতি। যা আসছে তা আপনাকে ভাঙার জন্য নাও হতে পারে, হয়তো এমনটাও হতে পারে যা আসছে সেটা আপনাকে গড়ে তোলার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আমি অথৈ আম্মু, ব্লগার অথৈস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। লাইক আমি প্রতিদিনই আপনাদের কাছে চাই, তবে কেন জানি না আপনাদের লাইক দিতে ইচ্ছে করে না। তবে জোর করে তো আর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে আর আপনারা আমাকে একটুকু ভালোবেসে থাকেন, তাহলে একটা লাইক দিয়ে যাবেন। যদি ভালো না লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই। সম্পূর্ণটাই আপনাদের মতামত বা আপনাদের ইচ্ছা। আজকের ভিডিওটা আমি প্রতিদিনের মতো সেই সকাল থেকেই শুরু করেছি। আসলে এই অনেক দিন বন্ধের পর পুরনো রুটিনে আবার ফিরে এসেছি। সেই সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে দিয়েছি, বড় মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। পরে বড় ছেলেকে খাইয়ে দিয়েছি, তাকে নিয়ে স্কুলে চলে গেছে আমার হাজব্যান্ড। তো এখন ঘরটা একদম খালি। খালি বলতে আমি আর আমার ছোট্ট আরাপ সোনা। তবে আরাপ সোনা এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। তবে ভাবলাম নিজে আগে নাস্তাটা করে নিই। এই তো এখানে একটা ডিম পোচ করে নিচ্ছি নিজের নাস্তা করার জন্য। সকালে আজকে আর কিছুই তৈরি করিনি রুটির সাথে, শুধু রুটি আর ডিম পোচ খেয়ে অথই স্কুলে গিয়েছিল। তো নাস্তা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। ছোট ছেলেকে ঘুম থেকে তুলে ওকেও খাইয়ে দিয়েছি। ওকে একটা ফোন দিয়ে তারপর চলে এসেছি ছাদে। প্রায় অনেক দিন পর আজকে ঝলমলে রোদ। রোদ বলতে আজকের রোদটা এমন, এই রোদটা সারাদিনই থাকবে। আজকে মনে হচ্ছে আর সারাদিন একবারও বৃষ্টি হবে না। অনেক দিন যাবৎ রোদ উঠেছে, তবে বৃষ্টি হয়েছে দিনের মধ্যে কয়েকবার। আজকের আকাশটা দেখে মনে হচ্ছে একদম অন্যরকম। আজকের আকাশটা দেখে আমার কেন জানি না মনে হচ্ছে ঘরের সব কিছু এনে যদি রোদে শুকাতে পারতাম। আসলে বৃষ্টি দেখতে দেখতে কেমন যেন আর কি নিজের মধ্যে একটা ঝিমানি চলে আসে। ঘর বাড়ি আসবাবপত্র সব কিছু মনে হয় যে ঘুম ঘুম ভাব। তাই অনেক দিন রোদের পর আর কি বৃষ্টির পর যখন রোদ ওঠে তখন মনে হয় ঘরও যেমন নতুন করে সেজে ওঠে বা জেগে ওঠে, আমিও নতুন করে জেগে উঠি। তাই মনে অন্যরকম একটা ফিলিংস চলে আসে। মনে হয় সব কিছু একদম পরিষ্কার করে ফেলি ধুয়ে মুছে। তবে শরীরটা আজকে আর অতটা দিচ্ছে না। আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর কি এই যে গরম আর ঠান্ডা, শেষ রাতের দিকে হালকা ঠান্ডা পড়ে। আসলে এই সিজন চেঞ্জের কারণে আমার একটু ঠান্ডা লেগেছে, শরীর ম্যাজম্যাজ করছে। তবুও সংসারের কাজ থেকে তো আর গৃহিণীদের ছুটি নেই। আমি যেহেতু একজন গৃহিণী, তাই কোনো কাজ থেকে ছুটি নেওয়ার উপায় তো নেই। তো কাজে লেগে পড়লাম। তো ভাবলাম যে প্রতিদিন অনেকগুলো কাজ করার ফাঁকে ফাঁকে আমি যেভাবে ভিডিওগুলো করি আপনাদের সাথে, তো আজকে অতগুলো কাজ আর করব না, টুকটাক কিছু কাজ করব, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে অতগুলো কাজ আর করা সম্ভব নয়, তবে যেগুলোই করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভাবলাম অনেক দিন যাবৎ কিচেন ক্যাবিনেটটা নোংরা হয়ে আছে। আসলে ময়লা হাতে সবসময় খোলা হয় আর দেয়া হয়, তো এই জন্য সেটা মুছে নিলাম, ফ্রিজটা মুছে নিলাম, টুকটাক হালকা পাতলা সব জায়গায় মোছা দিলাম। আসলে একদিন না মুছলেই পরের দিন মনে হয় যে অনেক দিন যাবৎ এগুলোর উপরে হাতই দেয়া হয়নি। বিছানা চাদরটা উল্টে বিছিয়েছি, কারণ এটা ময়লা হয়ে গিয়েছে। তবে আজকে আর ধোয়ার উপায় নেই, অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, সাথে কিন্তু বালিশের কভারগুলোকেও ধুয়ে দিয়েছি। তো ভাবলাম যে কালকে বিছানার চাদরটা ধোবো যদি এরকম রোদ থাকে। আসলে আজকে এতগুলো কাপড় চোপড় ধোয়ার পর শরীরে আর এনার্জি পাচ্ছি না।
সেজন্যই। আর আমি কিন্তু এভাবে মাঝে মধ্যেই করে থাকি, বিছানার চাদর উল্টে দেই। যেহেতু আমার বিছানার 2টা চাদর, মানে প্রত্যেকটা বিছানার জন্য এক একটা এক্সট্রা চাদর থাকার কথা যেখানে, সেখানে আমার 4টা বিছানার জন্য মাত্র 2টা এক্সট্রা চাদর। তো এই জন্য আমার বিছানার চাদরগুলো যেদিনেরটা ধুয়ে সেদিনকেই বিছাতে হয়। আর আমি চেষ্টা করি যে চাদরগুলো যেদিন প্রচুর রোদ ওঠে সেদিনকে ধুয়ে সাথে সাথে এনে বিছানায় বিছানোর জন্য, যেহেতু এক্সট্রা চাদর কম। তো আল্লাহর রহমতে হাতে যেদিন টাকা আসবে ঠিক কয়েকটা চাদর আমি কিনে নেব মনের মতো করে। আসলে অনলাইনে ঘেটে চাদরগুলো দেখলে না অনেক কিনতে ইচ্ছে করে, কিন্তু ওই তো মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি, চাইলেও তো সব কিছু কেনা সম্ভব নয়, ইচ্ছার বাইরে অনেক কিছু করতে হয়। তো এই তো বিছানাটা আমি সুন্দর মতো ঝেড়ে গুছিয়ে নিলাম আর কাভারগুলো চেঞ্জ করে দিলাম, মানে যেগুলো নোংরা হয়েছে সেগুলো তো আগেই খুলে নিয়েছিলাম, ধোয়াগুলো পরিয়ে নিলাম। আর বিছানার চাদরটা তো কালকেই ধোবো। অফ ক্যামেরায় প্রত্যেকটা রুম গুছিয়ে নিলাম। এখন চলে যাব নিচতলাতে। নিচতলায় যাওয়ার জন্য আমি পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছি, কলস গামলা আর কি কড়াই যেগুলোতে তরকারি আনবো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন নিচতলায় গিয়ে শুরু হবে অন্য যুদ্ধ। আসলে গৃহিণীদের তো কাজের শেষ নেই, প্রত্যেকটা দিন ঘড়ি মেপে মেপে ঘড়ির টাইম দেখে দেখে কাজগুলো করতে হয়। আজকে একটু দেরি হয়ে গেছে, নিশ্চয়ই বকা খেতে হবে নিচতলাতে গিয়ে আব্বু আম্মুর কাছে। তো আমি কিন্তু এসে পড়েছি, এসে ফোনটা লুকিয়ে রেখেছিলাম, পরে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করা যায়। তো এই ফাঁকে ইলিশ মাছের ভাজা হচ্ছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে পেঁপে ভাজি হয়ে গেছে আর এই তো তেলাপিয়া মাছ ভুনা হবে। তো সেটা আমি মোবাইল হাতে নিয়েই মেখে নিচ্ছি। আসলে আমরা আগে এখানে আপনারা অনেকেই আর কি যে মাছটা ভেজে নেন তারপর ভুনা করেন, তবে আমরা কিন্তু ওরকম করি না। মাছে একসাথে সব ধরনের মশলা, হলুদ মরিচ লবণ পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মেখে নিই, তারপর মাছের গা থেকে ছুটিয়ে মাছটা ভেজে নিই আর ফাঁকে ফাঁকে মশলাটা দিয়ে ভেজে পরে পানি দিয়ে দিই। তো আপনাদের সাথে অত বিস্তারিতভাবে শেয়ার করতে গেলে সবাই দেখে ফেলবে আর আমি হয়তো বকা খাবো, এই জন্য ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করা যায়। সংসারে কাজের তো শেষ নেই, দুপুরে রান্না বান্নার পরও কত কিছুই না করতে হয়। এদিক থেকে আমার যা পানি ধরে নিচ্ছে মোটর সেরে, কারণ একটু পরেই হয়তো কারেন্ট চলে যাবে। কারেন্ট অনেকবার যাওয়া আসা করার কারণে পানি হুটহাট করেই থাকে না। আর পানি যখন থাকে না, মোটর অন করা যায় না, তখন আমাদের খাওয়ার পানি নিয়ে অনেক সমস্যা হয়। আমাদের কলের লাইন থাকা সত্ত্বেও আমাদের বিল্ডিংয়ের ভেতরে কোনো কল বসানো নেই, এই কলটা বসানো হচ্ছে উঠানে। সেই উঠান থেকে পাইপের লাইন এনে মোটর দিয়ে আমরা কলের পানি ধরে নিই। আসলে কিছুই করার নেই, চাইলেও সবসময় সব সিস্টেম করা সম্ভব হয়ে ওঠে না। এদিক থেকে কিন্তু তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে, পানিও দেয়া হয়ে গেছে। তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে নিলাম। এখন অনেকগুলো থালাবাটি জমা হয়েছে কলতলায়, সেগুলোকে ধুয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।